বিএনপিকে ওইভাবে দোষারোপ করা এখন আশঙ্কা, যেহেতু বিএনপির উপরে প্রত্যাশা বেশি, এই জন্য আশঙ্কাও বেশি। সেই জন্য সবাই হয়তো ভাবছে যে আওয়ামী লীগ যেটা করছে বিএনপি হয়তো সেটা করবে, কিন্তু বিএনপির ট্র্যাক রেকর্ডটা দেখতে হবে। বিএনপি তো কয়েকবার ক্ষমতায় ছিল। আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া দরকার, এবং হয়তো আমরাও আলোচনা করবো ভিতরে, দলীয় দলের ভিতরে, যে এই উদ্যোগটা নিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের সঙ্গে তাদের বসতে হবে, আলোচনায় বসে এই যে ডিবেটটা ওপেন করে ফেলে এবং সংস্কারের প্রক্রিয়াটা বের করতে হবে, কিভাবে সংস্কারের প্রস্তাব এবং এটাকে যাচাই বাছাই করার পরে বাস্তবায়ন করা হবে। এটা কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, জনগণের জন্য এই সংস্কার, দেশের জন্য। সুতরাং এটাকে সবাইকে মিলে, এটা কেউ কারো প্রতিপক্ষ না। কেন আমরা খামাখা একটা, আমাদের মিডিয়া আসলে হয়েছে কি, ওই যে অতীত সরকার বা স্বৈরাচারের যে দোসররা আছে তারা কিন্তু এখনো ঘাপটি মেরে সব জায়গায় বসে আছে। এরা সুযোগ পেলে, সময় পেলে ওরা মাথা চাড়া দিয়ে উঠে এই যে দ্বন্দ্বগুলোকে তৈরি করতে চেষ্টা করে। দেখেন একটা দেশের সংস্কার হয় কিভাবে। প্রথমে তো যে কাজগুলো করা হয়েছে, কমিশন করা হয়েছে না, 6টা কমিশন করা হয়েছে বা 7টা করা হয়েছে, তারা একটা প্রস্তাব দিবে। এখন সেই প্রস্তাবটার ভিত্তিতে এই যে সংস্কার কি বা কিভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভব, এই প্রক্রিয়াটা যদি আমরা না বুঝি তাহলে সংস্কার নিয়ে নানান রকমের বিতর্ক বা এই দাবিগুলো চলতেই থাকবে। আমাদের কিন্তু এই জিনিসটাকে, স্তরগুলোকে, সংস্কারের যে স্টেপস আছে, প্রথমে প্রস্তাব, তারপরে বাস্তবায়নের ক্ষেত্রে বা এই প্রস্তাবটাকে যাচাই বাছাই করার প্রয়োজন আছে। যেমন এখন যে প্রস্তাবগুলো এসছে, নির্বাচন নিয়ে এসছে, গণতন্ত্র মানে আমাদের আমাদের কনস্টিটিউশন নিয়ে যেসব প্রস্তাব আসছে, আমি মনে করি অনেকগুলো খুব মানে অতিমাত্রায় একটু অ্যাডভান্স প্রস্তাব হয়ে গেছে, আমার মনে হয়েছে অনেকগুলো। কারণ আমাদের বাংলাদেশের বাস্তবতা, যে রিয়ালিটিটা আছে, ওটাকে আমাদের বুঝতে হবে। আমাদের দেশের শিক্ষার হার বুঝতে হবে, আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থানগুলো বুঝতে হবে। সেটার পরিপ্রেক্ষিতেই শুধুমাত্র সংস্কার আসতে পারে। তার মানে হচ্ছে সংস্কারের প্রস্তাব আসার পরে এটাকে যাচাই বাছাই করতে হবে, এটাকে দেখতে হবে আমাদের যে বাস্তবতার সঙ্গে এটার মিল নিয়ে সেই সংস্কারগুলোকে আনতে হবে। আমাদের অবশ্যই রাষ্ট্রীয় মেরামতের প্রয়োজন আছে। এটা কিন্তু বিএনপির একটা স্লোগানের মতো ছিল। এটা বাচ্চারা যখন আন্দোলন করেছিল তাদের থেকে এই স্লোগানটা আমরা অনেকেই রাজনীতিবিদরা এটাকে অ্যাডপ্ট করেছিলাম, এবং এটা খুবই একটা বাস্তবসম্মত একটা স্লোগান যে রাষ্ট্রীয় মেরামত আমাদের প্রয়োজন। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখানে আমি মনে করি জাতীয় একটা ঐক্যমত আছে। কিন্তু এই যে মেরামতটা কিভাবে হবে, এই যে প্রস্তাবগুলো এসছে সবগুলোই কি 100% আমাদের জন্য কম্প্যাটেবল, মানে আমাদের জন্য সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই জন্য ডিবেট, নিয়ম হচ্ছে প্রস্তাব আসার পরে ওপেন ডিবেট করতে হবে। এটা ডিবেটের মাধ্যমে এটার ভালো এবং মন্দ দিকটা দেখে আমাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেই জিনিসটাকে আমাদের যাচাই বাছাই করে বের করে আনতে হবে। এইটা তো একটা, ওনারা তো অনেকগুলো প্রস্তাব দিয়েছেন, পাশাপাশি মতামতের জন্য একমত, দ্বিমত, মতামত চাই না, কিছু প্রশ্ন দিয়ে দিয়েছেন। এটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার, এখানে ডিবেট করতে হবে, প্রোজ এন্ড কনস, ভালো এবং মন্দ গুলোকে সামনে তুলে ধরতে হবে প্রত্যেকটা প্রস্তাবে। এবং এটা একটা প্রক্রিয়া, এটা একদিন দুদিনে হবার শেষ হবার কথা না। এই প্রক্রিয়াটা কিভাবে করবে, আমার মনে হয় আমার একটা প্রস্তাব আছে। এটা বিএনপি যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির জনসমর্থন অনেক বেশি, কারণ বিএনপির উপরে মানুষের আশা প্রত্যাশা বেশি আছে, এই জন্য ভয়ও আছে। যেটার এই যে ভীতিটা মানুষের, যে বিএনপি বড় দল হিসেবে কিছু কিছু লোকজন, এটা তো বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটে, স্বাভাবিক। যখন একটা দেশে পরিবর্তন আসে তখন কিন্তু অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এটা যত বড় দল হবে বিচ্ছিন্ন ঘটনার পরিমাণ হয়তো বেশি হয়। এটা বুঝতে চেষ্টা করতে হবে। এটা কেন্দ্রীয়ভাবে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে এটাকে দেখছে, এবং এটাকে নিয়ন্ত্রণের জন্য তারা সব রকমের যে যা যা করা সম্ভব একটা রাজনৈতিক দলের পক্ষে তারা করতে চেষ্টা করছে। তো সেই থেকে বিএনপিকে ওইভাবে দোষারোপ করা এখন আশঙ্কা, যেহেতু বিএনপির উপরে প্রত্যাশা বেশি, এই জন্য আশঙ্কাও বেশি। সেই জন্য সবাই হয়তো ভাবছে যে আওয়ামী লীগ যেটা করছে বিএনপি হয়তো সেটা করবে, কিন্তু বিএনপির ট্র্যাক রেকর্ডটা দেখতে হবে। বিএনপি তো কয়েকবার ক্ষমতায় ছিল।
তারা কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে পরিমাণে তার দুর্নীতি এবং দেশটাকে তাদের একটা মানে কি বলবো তাদের একটা কুক্ষিগত একটা একটা পারিবারিক অবস্থান হিসেবে দেশটাকে তারা পরিচালনা করেছে, এবং একটা দেশের স্বার্থে দেশের প্রত্যেকটা পলিসি মেকিং যা যা করেছেন সবকিছু অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা একটা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থে করেছে। এটা তো আর লুকানো নাই, এখন সবাই জানে। আমরা যেটা জানি এবং যুক্তরাষ্ট্রে কি হয়, এর বাজেটের একটা কাট চলে যায় ইসরায়েলের কাছে, কেউ যায়, এগুলো নিয়ে নানান রকমের আমাদের তথ্যগুলোকে জানতে হবে, কেন যায় বুঝতে হবে, কারণ একটা ভ্যালিড কারণ আছে, এই কারণে তারা এটাকে আর কন্ট্রোল করতে পারে না। সুতরাং মুখাপেক্ষী তাদের কিন্তু ইসরায়েলের প্রতি থাকে, যে কোনো সরকার আমেরিকা আসলে। আজকে দেখেন প্যালেস্টাইনে কিরকম অন্যায় হচ্ছে, কিভাবে অত্যাচার। আজকে রোজা মাস, মানুষ রোজা রমজানের দিনেও মানুষ সুস্থির ভাবে রোজা ভাঙতে পারতেছে না, রক্ত দেখছে তারা। এটা শুধু প্যালেস্টাইনে না, এটা ভারতে হচ্ছে। আপনি চিন্তা করেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে হচ্ছে। মুসলমানদের আমরা দেখছি যে হোলি খেলায় মুসলমানদের উপর কিরকম নির্যাতন করেছে, মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওপেনলি বলছে যে মুসলমানদের কিভাবে নিঃশ্বাস করতে হয় সেটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখবো। তোমরা 1 লক্ষ ভলেন্টিয়ার তৈরি করো শুধু। তো আপনি বলেন যে এই যে অন্যায়গুলো প্রতিবাদ কিন্তু সেই সুস্পষ্ট ভাবে হচ্ছে না। বাংলাদেশে অভ্যন্তরে যেসব দুর্নীতি হচ্ছে, কারণ এরা তো ধরেন এই যে 16, 17 বা 18 বছর ধরে যে বিএনপি নেতাকর্মীরা নিগৃহীত ছিল, তাদের যে কিরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়েছে, তারা বাড়িতে যেতে পারেন, এই রাতের বেলা পালিয়ে থাকতে হয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে বিএনপি। এবং কাগজি বলছিলেন যে আপনার 60 লক্ষের উপরে নেতাকর্মীর বিরুদ্ধে কেস ছিল বিএনপি। তো এখন তারা হঠাৎ করে একটা স্বাধীনতা পেয়েছে, ভুল ত্রুটি অনেক কিছু করছে, এটা নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই, এটাকে কখনোই অ্যালাউ করতে দেওয়া যাবে না। তো সেই জন্য সচেষ্ট থাকতে হবে এবং আমাদের বারবার এটাকে হ্যামার করতে হবে যেন এটা না বাড়ে, এবং এই দুর্নীতি যাতে কর্মকাণ্ডের সঙ্গে যেন বিএনপির কোনো নেতা কর্মী, বিএনপির রাজনৈতিক যে স্পিরিটটা আছে সেটাকে যারা ধারণ করে, তাদের কারোরই এইসব বিষয়ে অন্তর্ভুক্ত বা জড়িয়ে যাওয়া যাবে না। এটা তো অবশ্যই ঠিক আছে। তবে সংস্কারের ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় আহ্বান, আমি বিএনপির পক্ষ থেকে আহ্বানটা যাওয়া উচিত, যেহেতু বিএনপি সর্ববৃহৎ দল, সেটা হচ্ছে সংস্কার নিয়ে যতগুলো এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে, রাজনৈতিক দল আছে, সবার সঙ্গে আলোচনা, একটা ওপেন আলোচনা শুরু করা দরকার। কারণ সংস্কার কিন্তু একটা প্রক্রিয়া, এটা কিন্তু 1 বছর 2 বছর বা 3 বছরে হবে না। সংস্কার হচ্ছে সবকিছু রাষ্ট্রীয় মেরামত, এখানে সংবিধানের ব্যাপার আছে, এখানে প্রত্যেকটা সিস্টেম যেমন প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোকে সংস্কার করার প্রয়োজন, কারণ বিগত সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। কনস্টিটিউশন তো আর এখন যতগুলো কাটাছেড়া করা হয়েছে যে আমাদের সংবিধানে, তারপরে এই সংবিধান এই পর্যায়ে কোনোভাবেই ফাংশন করতে পারবে না, যেটা শেখ হাসিনা করেছে। মানে তারা নিজেরা কন্ট্রাডিক্ট করেছে, কনস্টিটিউশনের এক একটা প্রভিশন আরেকটা প্রভিশনকে কন্ট্রাডিক্ট করছে। এই কনস্টিটিউশন আর ভ্যালিড একটা কনস্টিটিউশন নাই যেটার পরিপ্রেক্ষিতে দেশটা পরিচালিত হতে পারে। সেজন্য ওই ডিবেটটা করবার জন্য আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া দরকার, এবং হয়তো আমরাও আলোচনা করবো ভিতরে, দলীয় দলের ভিতরে, যে এই উদ্যোগটা নিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের সঙ্গে তাদের বসতে হবে, আলোচনায় বসে এই যে ওপেন করে ফেলে এবং সংস্কারের প্রক্রিয়াটা বের করতে হবে, কিভাবে সংস্কারের প্রস্তাব এবং এটাকে যাচাই বাছাই করার পরে বাস্তবায়ন করা হবে। এটা কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, এটা 2 বছর 3 বছর। মনে হয় যে এসব প্রক্রিয়াতে আসলে সরকার মানে মানে বিএনপিও সরকারকে সহযোগিতা করবে, সরকারও বিএনপিকে, নিশ্চয়ই আমি মনে করি করবে, কারণ উদ্দেশ্য তো একই, এই সরকারও চায় তারেক যে আসার পরে এই পরিস্থিতিরও কিছুটা উন্নতি হবে কিনা, এরকম আমরা তারেক রহমানের আসা দরকার, কারণ তিনি যেহেতু দলকে নেতৃত্ব দান করছেন এবং তিনি তাকে দলের ভেতর থেকে সবাই খুব সম্ভাষণ জানায়, এবং তিনি অনেক ক্ষেত্রে সফল হয়েছেন এই দলকে সুষ্ঠু রাখার জন্য, এবং দলটা এনট্যাক আছে এত নির্যাতনের পরে, সেটা ওনার কৃতিত্ব, এটা দিতেই হবে ওনাকে। এটা একটা ওনার একটা সত্যিকারের কৃতিত্ব, উনি দলকে কিভাবে ধরে রেখেছেন এবং দল এখনো এনট্যাক আছে। তো সেই জন্য এই যে আলোচনাটা খুলে দেওয়া দরকার, এবং প্রক্রিয়ার সময়টা নিজেরা আলোচনা করে ঠিক করবে, তার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই। সরকার কেন এককভাবে সিদ্ধান্ত নিবে? কারণ এই সরকার তো শুধু একক সিদ্ধান্ত, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার হচ্ছে সবার জন্যই সরকার,
এবং সরকারকেও যেমন সহযোগিতা করতে হবে তেমন রাজনৈতিক দলগুলোকে সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। এই কারণেই যে সংস্কারটা কিভাবে হবে, এই সংস্কার তো কারো ব্যক্তিগত ব্যাপার না, এটাই সরকারেরও না, ওই ছাত্রদেরও না, এটা পুরো দেশের পুরো দেশের এবং জনগণের জন্য এই সংস্কার, দেশের জন্য। সুতরাং এটাকে সবাইকে মিলে, এটা কেউ কারো প্রতিপক্ষ না। কেন আমরা খামাখা একটা, আমাদের মিডিয়া আসলে হয়েছে কি, ওই যে অতীত সরকার বা স্বৈরাচারের যে দোসররা আছে তারা কিন্তু এখনো ঘাপটি মেরে সব জায়গায় বসে আছে। এরা সুযোগ পেলে, সময় পেলে ওরা মাথা চাড়া দিয়ে উঠে এই যে দ্বন্দ্বগুলোকে তৈরি করতে চেষ্টা করে। আমাদের সচেতন হতে হবে যে এই দ্বন্দ্বগুলো যেন তারা সুযোগ নিয়ে আমাদের দ্বন্দ্বগুলো যেন বাড়িয়ে না দেয়। আমাদের সরকারের সঙ্গে বসে এই আলোচনাগুলো করতে হবে যে সংস্কার আমরা কিভাবে করব, কোন ধারায় করব। আর সংস্কার বাস্তবায়ন করতে হলে পিপলস ম্যান্ডেট লাগবে। তখন আপনি গণভোটে যাবেন নাকি পার্লামেন্টে গিয়ে এটা এন্ডোর্স করবেন, সেগুলো নিয়েও আলোচনা করতে হবে। এই সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে। খালি নির্বাচন করলেই যে সমাধান হবে তা হবে না কিন্তু। আর কেউ কারো প্রতিপক্ষ না। এই যে ছেলেরা করেছে করুক, কারণ তারা রক্ত দিয়েছে, তারা সাহস দেখিয়েছে, তারা জীবনের হুমকি নিয়েছে। এখনো আপনি বলছিলেন সেদিন যে 30 লক্ষের উপরে এখনো আহত ছেলেপেলেরা হাসপাতালে কাটাচ্ছে, কারো পা নাই, কারো চোখ নাই, কারো হাত নাই। ছবিগুলো আমরা দেখেছি, একজনের দেখেছি দুটা পাই নাই। তো এই যে কষ্টগুলো তারা এগুলো স্বেচ্ছায় বরণ করেছে, এটা তো তাদের আত্মত্যাগ। এগুলো সবগুলোর প্রতি সম্মান রেখে সব রাজনৈতিক দলের উচিত এই সরকারের সঙ্গে বসে বা নিজেদের মধ্যে আলোচনা করে একটা সলিউশন বের করা। এই সংস্কারকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, কোন পরিপ্রেক্ষিতে কি ধারায় আমরা করব, এবং এটার সময়সীমাটা এবং কিভাবে সরকার পরিচালিত হবে। নিজেই বলে দিয়েছে অন্তর্বর্তীকালীন, তার মানে স্বল্প সময়ের সরকার। তারা তো বলেনি যে আমরা একটা অন্য কোনো নাম দেয়নি, তারা নিজেরই অন্তর্বর্তীকালীন যে নামটা দিয়ে এটা খেয়াল করতে হবে। সুতরাং এই সরকারের সঙ্গে সহযোগিতা করে তারা যেই কমিটমেন্ট নিয়ে এই সরকারটা তারা তৈরি করেছিল, যে কমিটমেন্টটা ছিল একটা মানে প্রয়োজনীয় সংস্কারগুলো করে আমরা দেশটা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে দিব এবং ইলেক্টেড গভর্নমেন্টই পলিটিক্যাল স্টেবিলিটি ধরে রাখতে পারে। সেটা আমাদের এনশিওর করতে হবে যেন এই প্রক্রিয়া সুষ্ঠু হয়। ধন্যবাদ।